টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে তারা ভোটার হতে পারবেন। এই সংশোধনী এনে উপদেষ্টা পরিষদে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কেন এই সংশোধন, এর সুফলই বা কি, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এর সংশোধন আনা হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা ইতিবাচক ভাবে দেখছি, কারণ এখন যে বিদ্যমান যে আইন অনুযায়ী তাহলে আবার নতুন করে আমাদের ভোটার তালিকা সংশোধন করা অসুবিধাজনক হতে পারে। সেজন্য এই আইনটার কারণে এখন ওই আগামী নির্বাচনের আগ পর্যন্ত, তফসিল ঘোষণার আগ পর্যন্ত মানুষ ভোটার হতে পারবে। আরেকটা জিনিস আছে যে এইবার প্রথমবারের মতো যারা প্রবাসী বাংলাদেশি তারাও কিন্তু ভোট দিবেন। সেই হিসেবে তাদের যে ভোটার হিসেবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন, সেটার জন্য হয়তো বাড়তি সময় লাগতে পারত। সেই কারণে এই অধ্যাদেশটা সেটা তো সহায়তা করবে। সংশোধনীর আগের যে নিয়ম সেটি কি ছিল? সেটা অনেক কিছু আছে তার মধ্যে, যেটা এখানে এই ভোটার নতুন আইনের ফলে সুবিধা হবে যে শুধু জাতীয় নির্বাচনে ভোটার করার ক্ষেত্রে জানুয়ারি মাসে একটা নির্দিষ্ট তারিখ ছিল, সেই সময়ে সেই সময়ের মধ্যে নিবন্ধন হওয়া লাগতো। তারপরে নির্বাচনের আগে কেউ যদি ভোটার হতে চায় তাহলে কিছুটা সমস্যা হতো। তো এটা এখন আর থাকবে না। এই অধ্যাদেশ সংশোধনের আর কি কি সুফল আসলে পাওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে, যেহেতু নির্বাচনটা রোড ম্যাপ পাওয়া গেছে, ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে এরকম একটা সময়সীমা আছে, তো তার আগে ভোটার হওয়া যে সুযোগটা সেটাও বাড়িতে হলো। এবং আর যেটা বললাম আমি, আমাদের প্রবাসীরা যে ভোট দিবেন এবার নতুনভাবে নিবন্ধিত হবেন প্রবাসী হিসেবে, সেটার সুযোগটা মোটামুটি সৃষ্টি হলো। উপদেষ্টা পরিষদে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর যে খসড়া, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, এতে আর কোন কোন বিষয়গুলো আপনি মনে করেন যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন? নির্বাচন পর্যবেক্ষক সংস্থা যে নিবন্ধিত হতো, সেই অনেকের নির্বাচনী নিবন্ধন, যেটা সংস্থা হিসেবে নিবন্ধনটা বাতিল করা হয়েছে। কারণ যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের আসলে প্রফেশনালি তারা ভোট পর্যবেক্ষণের উপযুক্ত ছিল না, এবং তাদের যে কোনো পর্যবেক্ষণ সেটাও নিরপেক্ষ ছিল না। যদি সেটা হয়ে থাকে এবং অন্য নতুনভাবে নিরপেক্ষ প্রফেশনাল সংস্থাগুলোর নিবন্ধনের পথটা উন্মুক্ত করা হয়, তাহলে এটা একটা সুবিধা সৃষ্টি হলো। এবং বিদেশি পর্যবেক্ষক হিসেবে যারা গতবার এসেছিল তাদের আসলে ভোটার পর্যবেক্ষণের কোনো রেকর্ড নেই বা ভালো কোনো রেকর্ড ছিল না। সুতরাং বিদেশ থেকেও কিন্তু নতুনভাবে অনেকে আসতে পারবেন এরা। এই কারণে সামনে তো আমাদের একটি জাতীয় নির্বাচন আসন্ন, তো সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন আর কি কি ভূমিকা বা আইনগত সংশোধন আনতে পারে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে ডিলিমিটেশন, এটা নিয়ে আলোচনা হয়েছে আগে। আগে যে নির্বাচনী এলাকাগুলো, সেই এলাকাগুলো ডিলিমিটেশনের মধ্যে কিছু প্রবলেম সৃষ্টি করা হয়েছিল প্রায় শখানেক আসনে। সেই নতুনভাবে ডিলিমিটেশনটা করতে হবে, এটা একটা বিষয় থাকবে। আর আমাদের যে আছে, আইনটা আছে যে জনপ্রতিনিধিত্ব আইন, আরপিওর মধ্যে কিছু সংশোধনী দরকার হবে। যেমন একটা সংশোধনী হচ্ছে, সেনাবাহিনীকে আগে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর ডেফিনিশন থেকে বাদ দেওয়া হয়েছিল, যে কারণে সেনাবাহিনী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। এখন সেটা উঠিয়ে দেওয়া দরকার। সেটা হয়তো আরপিওর মধ্যে এরকম আরো সংশোধনী সাজেশন করা আছে, সেগুলো দেখতে পারে। আমার মনে হয় সেগুলো হয়েছে কিনা আমি জানি না। আমাদের নির্বাচনে তো আমরা আসলে প্রথাগতভাবে কালো টাকা এবং পেশি শক্তির একটি প্রভাব দেখি। সেটা থেকে বের হতে গেলে আর কি কি আইনি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন যেগুলো আছে সেগুলো সঠিকভাবে বলবৎ করতে হবে। যেমন আত্মা তথ্য সহকারে হলফনামা দেওয়ার বিধান আছে। এই হলফনামাটা কোনো সময় যাচাই বাছাই করা হয় না। হলফনামা একটা দেওয়া হয়, সেই হলফনামাগুলোর মধ্যে সত্যতা যাচাই করার কোনো বিধান বা কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন আগে করেনি। তাই এখন বলবো যে হলফনামা দিবে
কিন্তু হলফনামাগুলো যাচাই বাছাই করতে হবে। হলফনামা যদি কেউ মিথ্যা তথ্য বা অসত্য তথ্য দিয়ে থাকে তাহলে তাদের কিন্তু পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরও কিন্তু তাদের নির্বাচন বাতিল হতে পারে। এগুলো কিন্তু আইনে আছে অলরেডি। সুতরাং এগুলো বাস্তবায়নের জন্য প্রপার পদক্ষেপ নিতে হবে। আর নির্বাচনের সময়েই নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা সময় থাকে, ট্রাইব্যুনাল কাজ করে। আমি প্রস্তাব করব যে নির্বাচন শিডিউল ঘোষণার পরেই ট্রাইব্যুনালগুলো গঠিত হয়ে যাবে এবং এই ট্রাইব্যুনালগুলো নির্বাচনের পূর্ববর্তী সময়ের যেসব অনিয়ম সেগুলোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তপূর্বক দ্রুত সিদ্ধান্ত দিবে, বিচার করতে পারবে। নির্বাচনে টাকার ছড়াছড়ি কমাতে প্রচারণার ক্ষেত্রে কি আসলে নির্বাচন কমিশন কোনো সংস্কার আনতে পারে কিনা? টাকার ব্যবহার কমানোর জন্য এখন যে বিষয় আছে, পোস্টারিং, অন্যান্য বিষয়, সেগুলোতে একটা আছে, কিন্তু আমাদের যে টাকা খরচ যেটা হয় সেগুলো কতগুলো অদৃশ্য ভাবে হয় এবং সেগুলো যদি দলগুলো নিজেরা সংস্কার না করে, দলগুলোর মধ্যে সংস্কার না থাকে তাহলে এটা সম্ভব না। এই নিবন্ধনের শর্ত হিসেবে, দলের নিবন্ধন দেওয়ার শর্ত হিসেবে যেসব বিষয়গুলো আছে, যেমন তাদের নিজস্ব গণতান্ত্রিকভাবে কমিটি হওয়া এবং ভায়োলেন্স না করা, টাকার এরকম অনৈতিক অবৈধ টাকার ব্যবহার না করা, এগুলো যেগুলো রাজনৈতিক দল নির্বাচনের নিবন্ধনের শর্ত রয়েছে সেগুলো যথাযথভাবে মনিটর করা উচিত। বিশেষ করে নমিনেশন দেওয়া, নমিনেশন সিস্টেমটা কিভাবে দিবে সেটার জন্য এই যে আরপিওতে যদি কোনো বিধান যুক্ত করা যেত তাহলে কিন্তু ভালো হতো এটা। কারণ আপনি যাকে তাকে যখন যেভাবে খুশি নমিনেশন দিবেন, এতে নমিনেশনের মধ্যে কোনো গণতান্ত্রিক প্রথা পদ্ধতি ফলো করা হয় না। পার্টির নেতৃত্বের মধ্যে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে নিজস্ব বিচার, পার্টির অভ্যন্তরে ডেমোক্রেসি থাকে না। নারী প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, এগুলো মানা হচ্ছে না। এগুলো যেন মানা হয় সেটা নির্বাচন কমিশন এনশিওর করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।